আমাদের জিএস এর যে স্পেশাল ক্লাস আমরা করছি আমাদের সেশনে, সবার শুরুতে আমি জেনারেল সায়েন্সটা পড়াতে চাই। এখন কথা হলো যে দাদা জেনারেল সায়েন্সই কেন, আবার জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজি কেন? তো মনে রাখো, জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজির পার্টটা হচ্ছে, এটা খুব কমন, বায়োলজির কোয়েশ্চেনের ওয়েটেজটাও অনেক বেশি, যার কারণে আমরা বায়োলজিটা দিয়ে জেনারেল সায়েন্স দিয়ে শুরু করছি। আবার জেনারেল সায়েন্স পড়ার উদ্দেশ্য এটাই, আমরা ম্যাক্সিমাম আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, যার কারণে শুরুর দিনগুলোতে আমরা জেনারেল সায়েন্সটাকে কমপ্লিট করে ফেলবো। তাহলে কি হচ্ছে, থিওরি ক্লাসে আপাতত জেনারেল সায়েন্স চলবে, আর এমসিকিউ কোয়েশ্চেন্স কিন্তু আমি সপ্তাহে লেখাবো। কোন দিন কোন টপিকটা পড়াবো অবশ্যই আমি সেটা গ্রুপে জানিয়ে দেব, ঠিক আছে? প্রিলিমিনারি কমপ্লিট করার জন্য যতটুকুন যা লাগে সেটা তো হয়েই যাবে, বাট থিওরি ক্লাসটা হচ্ছে আমাদের মেন্সকে টার্গেট করে। ওকে, সামনে যেহেতু এই তোমাদের জুন মাস থেকে শুরু করে দেখবে যে সেন্ট্রালের এসএসসির সমস্ত এক্সামিনেশনগুলো হবে, সেই জায়গাগুলোতেও যাতে আমরা কভার করতে পারি ওভারঅল একটা সিনারিও নিয়ে। মানে এখানে দেখতেই পাচ্ছ লিখে রেখেছি ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশনস, সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনসের নিয়েই। এবার আর একটা কথা বলি, আমার এখানে যারা পড়বে তারা কিন্তু সেই প্রথাগত, যেমন কি হয় বাড়িতে, বাড়ির আশেপাশে কোনো টিচারের কাছে যেমন গিয়ে খাতাপত্র নিয়ে পাশে বসে পড়ো, ঠিক তেমনি করেই কিন্তু আমি পড়াবো। যেটার নোটস যা কিছু প্রোভাইড করার দরকার পিডিএফ আকারে সেটা আমি দেব, আদারওয়াইজ বাকি কিন্তু সব তোমাদের নিজে হাতে লিখে নোট করতে হবে। ওকে, সেই কারণে খাতা পেন নিয়ে প্রত্যেকে ক্লাস করতে বসবে, রেকর্ডেড ক্লাসও হবে। তোমরা প্রত্যেক দিনের ক্লাসই রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, তোমাদের গ্রুপেই লিঙ্ক প্রোভাইড করা থাকবে, প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব। যে যে সমস্ত কিছু নাম দিয়েই থাকবে, বুঝতে পারবে তোমরা, অসুবিধা নেই। ডেট এবং ক্লাসের নাম্বার দিয়ে সেখানে থাকবে, খুব ইজিলি ইউ ক্যান ফাইন্ড ইট। ওকে, এবং গ্রুপ ডেসক্রিপশনেও আমি প্রত্যেকটা প্লেলিস্টকে ওখানে আমি মার্ক করে দেব, ঠিক আছে? ওকে, চলো তাহলে শুরু করি আমাদের আজকের সেশন। আমরা আজকে পড়তে চলেছি বায়োলজি। তাহলে খাতায় তোমরা লিখেই নিয়েছো, এবং আজকে যে খাতাটা তোমরা নিয়েছো সেই খাতাটা বায়োলজিরই খাতা। দেখো, এইটুকুন ভরসা রাখো আমার উপর, ক্লাসে যা কিছু পড়ানো হবে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। ওকে, তার মানে আমরা যদি রেগুলার বেসিসে ক্লাসটাকে করি, ক্লাসের পড়াটাকে যদি কমপ্লিট করি, তাহলে ফার্দার আমার অন্য কোনো জায়গা থেকে কোনো বইপত্র পড়ার দরকার নেই, শুধু ক্লাস নোটসটাকে পড়লেই এনাফ হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। ওকে, বেশ, দেখো আমরা আজকে পড়তে চলেছি যে চ্যাপ্টার, দ্যাট ইজ বায়োলজি। বায়োলজি, বায়োলজি, এই বায়োলজি কথাটিকে যদি আমরা ভাঙি, বায়োলজি কথাটাকে ভাঙলে আমরা দুটো জিনিস এখান থেকে পাবো। কি হচ্ছে রে বাবা, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে কেন? বায়োলজি কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে এই বায়োলজি কথার মধ্যে আমরা দুটো কথা খুঁজে পাবো। একটা কথা পাবো হচ্ছে বায়োস, আর একটা কথা পাবো হচ্ছে লোজস বা লোগস, যাই বলো না কেন। তাহলে বায়োলজি কথার অর্থ কি এটা আগে বোঝার চেষ্টা করি। দেখো, বায়োস কথার অর্থ হচ্ছে লিভিংস। বায়োস কথার অর্থ হচ্ছে লিভিংস। লিভিংস কথার বাংলা কি? জীব। লিভিংস কথার অর্থ হচ্ছে জীব। আর লোজস বা লোগস এই কথাটার অর্থ হলো টু স্টাডি। টু স্টাডি অর্থাৎ পড়াশুনো করা। তাহলে বায়োলজি মানে কি দাঁড়ালো তাহলে? স্টাডি অফ লিভিংস। তাহলে বায়োলজি মানে কি? বায়োলজি মানে হচ্ছে স্টাডি অফ লিভিংস, প্রাণীবিদ্যা। হ্যাঁ, বা প্রাণীবিদ্যা বলাটা ঠিক হবে না, জীববিদ্যা, এটাকে আমরা বাংলায় বলবো জীববিদ্যা। হুম, জীববিদ্যা। এবার এবার আমাদের জানতে হবে যে বায়োলজিতে তাহলে যা কিছু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে লিভিংসদেরকে নিয়ে আলোচনা হবে, তাই তো? তাহলে এবার আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি লিভিংস, লিভিংস কাকে বলবো আমরা? অর্থাৎ কাউকে যদি জীব বলতে হয়, বা কোনো উপাদানকে যদি, কোনো এলিমেন্টকে যদি জীব বলতে হয়, তাহলে সেই জীব হবার জন্য
তার কি কি প্রপার্টি থাকা উচিত, ঠিক না? যে এই প্রপার্টিগুলো যদি আমরা একটা এলিমেন্টের মধ্যে পাই তাহলে সেটাকে আমরা জীব বলবো। তাহলে সবার আগে আমরা জেনে নিই দ্যাট ইজ প্রপার্টিজ অফ লিভিংস। প্রপার্টিজ অফ লিভিংস, এই জিনিসগুলোকে তোমরা কিন্তু নোট করবে। স্ক্রিনে যা দেখতে পাবে সেগুলোকে তোমাদের খাতায় সুন্দর করে নোট করবে। তাহলে কি প্রপার্টিজ অফ লিভিংস, একটা এলিমেন্টকে যে জীব বলবো কি কি প্রপার্টি দেখলে, কি কি বৈশিষ্ট্য দেখলে আমি তাকে জীব বলবো। সবার প্রথম যে জিনিসটি জীব হবে তাকে রেসপিরেশনে পার্টিসিপেট করতে হবে। কিসে পার্টিসিপেট করতে হবে বলো? রেসপিরেশন। রেসপিরেশন, রেসপিরেশনকে বাংলায় বলে শ্বসন, তাই না? তা বাংলায় কি বলে? শ্বসন। যে শ্বসনে অংশগ্রহণ করে অর্থাৎ যে শ্বসন কার্য চালায় সে হচ্ছে জীব। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ যার জীবন ধারণের জন্য, যার বেঁচে থাকার জন্য কি প্রয়োজন হবে না? নিউট্রিশন প্রয়োজন হবে। নিউট্রিশনের বাংলা কি? নিউট্রিশনের বাংলা হচ্ছে পুষ্টি। নিউট্রিশনের বাংলা পুষ্টি। তাহলে দুটো জিনিস পেলাম। কোনো জিনিসকে লিভিংস বলতে গেলে তাকে রেসপিরেশনে পার্টিসিপেট করতে হবে, তাকে নিউট্রিশনে পার্টিসিপেট করতে হবে। দ্য থার্ড ওয়ান ইজ মুভমেন্ট, তাকে মুভমেন্ট করতে হবে, তার মুভমেন্ট করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ যেটাকে আমরা চলন গমন নামে পড়বো পরবর্তীকালে। তারপর চলে আসো 4 নম্বর প্রপার্টি, দ্যাট ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। যার গ্রোথ হবে অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। অ্যান্ড দ্য ফিফথ পয়েন্ট ইজ রিপ্রোডাকশন। আলটিমেটলি যে রিপ্রোডাকশন করবে, কারণ রিপ্রোডাকশন না করলে তার তো আর বংশবিস্তার হবে না, তাই না? তাহলে একটা এলিমেন্টকে আমরা লিভিংস তখনই বলবো, জীব তখনই বলবো যখন সে রেসপিরেশনে অংশগ্রহণ করবে, সে নিউট্রিশনে অংশগ্রহণ করবে, সে মুভমেন্টে অংশগ্রহণ করবে, যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, যে রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে। এই 5খানা প্রপার্টি যার মধ্যে থাকবে তাকে আমরা লিভিংস বলবো। বোঝা গেল? এই পর্যন্ত কথা ঠিক আছে। এরপর থেকে একটা কথা কি, যে এই পৃথিবীতে আমরা যদি আমাদের চারিপাশে আমরা নজর দিই তাহলে দেখতে পাবো যে আমার বাড়িতে একটি গাছ রয়েছে, আবার আমার বাড়িতে একটা পোষা কুকুরও রয়েছে। গাছেরও জীবন আছে, আমার বাড়ির পোষা কুকুরটিরও জীবন আছে। তাহলে সকলেই তো জীব। জীবের মধ্যে কি কোনো ক্লাসিফিকেশন আছে? হ্যাঁ, এখন আমাদের আলোচনা সেদিকেই যাচ্ছে। কিসে যাচ্ছে? এবার আমরা খাতার মধ্যে হেডিং লাগাবো, পয়েন্ট করে লিখবো, নোট নোট করে পয়েন্ট পয়েন্ট করে লিখবো, খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমে একজন ব্যক্তির নাম আমরা এখন জানতে পারবো, যার নাম হচ্ছে কার্লস লিনিয়াস। কি নাম জানতে পারলাম আমরা? কার্লস লিনিয়াস। কার্লস লিনিয়াস। এই কার্লস লিনিয়াস নামের ব্যক্তি তিনি কি করেছিলেন? তিনি একটি বই লিখেছিলেন, যে বইটির নাম ছিল কি? সিস্টেমা, সিস্টেমা ন্যাচিউরি। তার বইটির নাম কি? সিস্টেমা ন্যাচিউরি। তাহলে আমরা এবার একজন ব্যক্তির নাম জানতে পারলাম যার নাম হচ্ছে কার্লস লিনিয়াস। দিস ইজ সি, কার্লস লিনিয়াস। যদি বানান বুঝতে অসুবিধা হয় না, হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা, আমায় একটু জিজ্ঞেস করে নেবে, কিন্তু ভুলভাল লিখবে না। তাহলে কার্লস লিনিয়াস নামের একজন ব্যক্তি, যিনি একটি বই লিখলেন সিস্টেমা ন্যাচুরি। এই সিস্টেমা ন্যাচুরির মধ্যে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি এই লিভিংসদেরকে ক্লাসিফাই করলেন। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট টাইম ক্লাসিফাইড দ্য লিভিংসদেরকে তিনি ক্লাসিফাইড করলেন। এবং সেই লিভিংসদেরকে ক্লাসিফাইড করে তিনি দুটো পার্টে ভাগ করলেন। কি কি করলেন? তিনি বললেন যে এই পৃথিবীতে যত জীব আছে সেই জীবকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে লিভিংসকে তিনি কি করলেন? দুটো ভাগে ভাগ করে দিলেন। একটাকে তিনি বললেন যে একটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমালস, আর একটাকে আমরা বলবো হচ্ছে প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস। তাহলে অ্যানিমালস মানে কি? অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী, আর প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ। ওকে, তাহলে
এই যে বায়োলজিকে দুটো ভাগে ভাগ করলেন, অ্যানিমালসদের জন্য যে স্টাডি সেটাকে আমরা বলি হচ্ছে জুলজি। কি বলি? জুলজি। তাহলে জুলজি মানে কি? জু কথার অর্থ হচ্ছে অ্যানিমাল, আর লজি কথার মানে তো বোঝা হচ্ছে স্টাডি। তো জুলজি এর মানে হচ্ছে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা। আর উদ্ভিদদের জন্য যে স্টাডি গ্রুপ সেটাকে নাম দেওয়া হলো বটানি। কি নাম দেওয়া হলো? বটানি। তো বটানির মানে কি? বটানির মানে হচ্ছে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা। ওকে, উদ্ভিদ বিদ্যা। তাহলে স্যার কার্লাস লিনিয়াস যেহেতু সবার প্রথমে এই জীব জগৎকে দুটো ভাগে ভাগ করলেন, সেই কারণে মনে রাখবে স্যার কার্লাস লিনিয়াসকে বলা হয় দ্য ফাদার অফ, দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। কি বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি। তাহলে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি স্যার কার্লস লিনিয়াসকে বলা হয়। ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে স্টাডি অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশন নিয়ে পড়াশুনো করাকে ট্যাক্সোনমি বলে। আর যেহেতু তিনি সবার প্রথমে জীবজগৎকে ভাগ করেছিলেন দুটো ভাগে, ক্লাসিফাই করেছিলেন, যার কারণে কার্লস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। তাহলে ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে স্টাডি অফ ক্লাসিফিকেশন, স্টাডি অফ ক্লাসিফিকেশন, স্টাডি অফ ক্লাসিফিকেশন। যাদের বাংলাতে পড়া অভ্যাস তাদের কি কোনো অসুবিধা হচ্ছে? একটু কনফার্ম করো তো দেখি। না স্যার। ঠিকঠাক হচ্ছে তো? কোনো অসুবিধা নেই তো? না, না স্যার, না স্যার। হ্যাঁ, ঠিক। তোমরা দেখবে যে বায়োলজি এখানে যা পড়ানো হবে এর বাইরে কোনো প্রশ্ন হয় না, যা কিছু এর মধ্য থেকেই। এবং আমি দৈনিককালের কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দেব, চাপ নেই। যে চ্যাপ্টার পড়ানো হবে পার্টিকুলার সেই চ্যাপ্টারের এমসিকিউজ কোশ্চেন্স যা কিছু থাকবে সেটা আমি প্রোভাইড করে দেব। হ্যাঁ, ওকে। এবার আমরা কতগুলো পয়েন্ট এখান থেকে লিখব। কি লিখব? তাহলে একবার একটুখানি বলি। অ্যানিমালসদের জন্য জুওলজি, প্লান্টসদের জন্য বোটানি। তাহলে আমাদের যে বায়োলজির লেকচার সিরিজ যেটা সামনে চলবে, এই বায়োলজিকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করেই আলোচনা করব। একটা পার্টে আমরা জুওলজি আলোচনা করব, আর জুওলজি কমপ্লিট হলে বটানি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে চলো এখানে আরো কিছু পয়েন্ট আমি চাই তোমরা লেখো, পয়েন্ট করে করে লিখবে। যেমন আমি যদি বলি যে বায়োলজি কথাটি সবার প্রথম কে ব্যবহার করেছিলেন, বলতে পারো? বায়োলজি কথাটি সবার প্রথম কে ব্যবহার করেছিলেন? কার্লোস লিনিয়াস। স্যার ল্যামার্ক ব্যবহার করেছিলেন। ওকে, এই ল্যামার্ক, ল্যামার্ক, হ্যাঁ। ল্যামার্ক। তো লেখো, পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রশ্নগুলো আসে। লেখো দ্য ওয়ার্ড বায়োলজি, দ্য ওয়ার্ড বায়োলজি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম used by, the word biology first time used by Sir Lamarck, Sir Lamarck, okay, Sir Lamarck। ল্যামার্ক সবার প্রথম বায়োলজি টার্মটাকে, বায়োলজি ওয়ার্ডটাকে ব্যবহার করেছিলেন। কিন্তু এই জায়গাতেই আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তাহলে বায়োলজির জনককে ল্যামার্ককে বলা হবে? না, বায়োলজির জনক বলবো আমরা অ্যারিস্টটলকে বলবো। ঠিক আছে, এই পয়েন্টটা লিখে রাখো। ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি। বায়োলজির জনক আমরা বলি অ্যারিস্টটলকে, অ্যারিস্টটল, স্যার অ্যারিস্টটলকে বলি। আমরা যদি প্রাণীবিদ্যার কথা বলি, হ্যাঁ, সেই প্রাণীবিদ্যার জনককে, প্রাণীবিদ্যার জনকও আমরা অ্যারিস্টটলকেই বলবো, অর্থাৎ ফাদার অফ, ফাদার অফ জুলজি, ফাদার অফ জুলজি। জুলজির জনক কে না? জুলজির জনকও কিন্তু সেম, অ্যারিস্টটল। জুলজির জনকও সেম, অ্যারিস্টটল। ওকে। এবার যদি বলি বোটানির জনককে, এটাও লিখে রাখো, পরীক্ষায় জিজ্ঞেস করে। ফাদার অফ বটানি, ফাদার অফ বটানি। বটানির জনককে? তো বটানির জনক হচ্ছেন স্যার থিওফ্রাস্টাস, স্যার থিওফ্রাস্টাস, স্যার থিওফ্রাস্টাস। ঠিক আছে, THEOPHRASTEUS, স্যার থিওফ্রাস্টাস। তাহলে বটানির জনক থিওফ্রাস্টাস, জিওলজির জনক অ্যারিস্টটল, বায়োলজির জনক অ্যারিস্টটল। আর বায়োলজি কথাটি সবার প্রথম ব্যবহার করেছিলেন স্যার ল্যামার্ক। ওকে, আচ্ছা।
এখান থেকে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করে, কি প্রশ্ন জিজ্ঞেস করে, যে মাইক্রোবায়োলজি বলে একটা টার্ম আছে, বায়োলজির মধ্যেও একটা টার্ম আছে মাইক্রোবায়োলজি, যেখানে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীবী যাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে সমস্ত জীবকে আমরা দেখি, সেই জীবদেরকে নিয়েও একটা স্টাডি গ্রুপ রয়েছে, তো সেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজি। তো ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলে? ফাদার অফ মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয় না, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় যিনি যিনি তোমরা জানো স্যার অ্যান্টন ভন লিউয়েনহক, তিনি কি আবিষ্কার করেছিলেন? সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, আর তার ব্যাকটেরিয়া আবিষ্কার করার জন্য তাকেই বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। তাহলে ফাদার অফ মাইক্রোবায়োলজি হু দ্যাট ইজ অ্যান্টন ভন লিউয়েনহক, অ্যান্টন ভন লিউয়েনহক। স্যার অ্যান্টন ভন লিউয়েনহককে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। কেন বলা হয়? বিকজ he discovered ব্যাকটেরিয়া, তিনি ব্যাকটেরিয়া ডিসকভার করেছিলেন বলে তাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। এখান থেকে আর একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে যে আমাদের যে চিকিৎসা বিজ্ঞান, সেই চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো এটাও লিখে রাখো, ফাদার অফ মেডিকেল সায়েন্স, ফাদার অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের জনক কাকে বলা হয় না, মেডিকেল সায়েন্সের জনক বলা হয় স্যার হিপোক্রেটসকে, স্যার হিপোক্রেটসকে বলা হয় মেডিকেল সায়েন্সের জনক, চিকিৎসা বিজ্ঞানের জনক। ওকে, না এটুকু না আমাদের আলোচনা গেল। এবার এটাকে মুছবো কি? তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখছো আশা করছি। হ্যাঁ স্যার লিখছি। বেশ, তাহলে মুছে দিই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বেশ, হয়ে গেছে। চলো এবার তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে দ্যাট ইজ জুলজি। আমরা জুলজি দিয়ে আমাদের পার্ট শুরু করছি, জুলজি। ওকে, প্রাণীবিদ্যা, জুলজি দিয়ে আমাদের পার্ট শুরু করছি, দ্যাট ইজ প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা, আমি প্রত্যেককে একটাই কথা অনুরোধ করবো যে তোমরা সবসময় না গ্রুপটা ফলো করবে, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি গ্রুপে প্রোভাইড করব, আর বাকিরা গ্রুপে বেশি কিছু লিখবে না, জাস্ট প্রয়োজনীয় জানার জিনিসটুকুনি গ্রুপে লিখবে, আদারওয়াইজ কোনো অন্য কথাবার্তা এটা সেটা গ্রুপে তোমরা লিখবে না, তাহলে মেসেজে ভরে যাবে। যদি আমাকে যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ করবে পার্সোনালি, গ্রুপে না লিখে, ঠিক? আর যদি সকলের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ইনফরমেশন গ্রুপে অবশ্যই দিবে। আচ্ছা চলো, তাহলে জুলজি দিয়ে আমাদের এই বায়োলজি সাবজেক্টটাকে আমরা পড়তে শুরু করব। তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে দাদা জুলজিতে আমরা কি কি বিষয় পড়তে চলেছি, তাহলে সেটাই লেখো। এখন লেখো টপিকস, কি কি টপিকস আমরা জুলজিতে পড়তে চলেছি, কি কি টপিকস আমরা জুলজিতে পড়তে চলেছি। জুলজিতে সবার প্রথম আমরা যেটা পড়বো দ্যাট ইজ নিউট্রিশন। নিউট্রিশন সবার প্রথম চ্যাপ্টার। নিউট্রিশন মানে বাংলায় বলবো পুষ্টি, নিউট্রিশন পুষ্টি। নিউট্রিশনের পরেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এর সঙ্গেই রিলেটেড একটি চ্যাপ্টার, দ্যাট ইজ ডাইজেস্টিভ সিস্টেম। নিউট্রিশনের পরেই আমরা পড়বো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানে, ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? পরিপাকতন্ত্র, বাংলায় বললে বলবো পরিপাক তন্ত্র। আচ্ছা, 3 নম্বর টপিক আমরা কি পড়বো? 3 নম্বর টপিক পড়বো হচ্ছে নিউট্রিশন হলো, ডাইজেস্ট হলো তার, এবার ডাইজেশনের পরে তো তাকে বের করতে হবে, এর জন্য রেচন তন্ত্র পড়বো, অর্থাৎ এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেম, এক্সক্রেটরি সিস্টেম মানে রেচন তন্ত্র, বাংলায় কি বলে? রেচন তন্ত্র, রেচন তন্ত্র। তারপর 4 নম্বর কি পড়বো? তারপরে আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেম, শ্বসন তন্ত্র। রেসপিরেটরি
সিস্টেম মানে শ্বসনতন্ত্র। 5 নম্বর পয়েন্ট আমরা 5 নম্বর চ্যাপ্টার যেটা আমরা এটাতে পড়ব, দ্যাট ইজ সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্র। সার্কুলেটরি সিস্টেম, বাংলায় বলে সংবহন তন্ত্র। আমরা এখানে পড়ব। এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে মেইন যে জিনিসটাকে আমরা পড়ব সেটা কি জানো, সেটা হচ্ছে হার্ট। আর হার্টের সাথে সাথে আমরা পড়ব ব্লাডকেও। ঠিক আছে, হার্ট অ্যান্ড ব্লাডটাই হচ্ছে আমাদের সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমের মূল বিষয়। ঠিক আছে, ওকে। 6 নম্বর চ্যাপ্টার যেটা আমরা পড়ব দ্যাট ইজ গ্ল্যান্ডুলার সিস্টেম, গ্রন্থিতন্ত্র। গ্ল্যান্ডুলার সিস্টেম বা এটাকে আমরা কি বলি, এন্ডোক্রাইন সিস্টেমও বলে থাকি। চ্যাপ্টারের নাম এন্ডোক্রাইন সিস্টেম। একই কথা, বাংলায় বলবো গ্রন্থিতন্ত্র এই চ্যাপ্টারের নাম। 7 নম্বর চ্যাপ্টার এখানে আমাদের পড়বো, সেটা হচ্ছে আমাদের যে শরীর, মানব শরীর, সেই মানব শরীর যে কঙ্কাল তন্ত্র আছে না, স্কেলেটন সিস্টেম, এটা পড়বো। স্কেলেটন সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র, এটা আমরা পড়বো। 8 নম্বর টপিক আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেন্সরি অর্গানস। আমাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে, সেন্সরি অর্গানস, আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলোকে পড়বো সেন্সরি অর্গানসের মধ্যে। আমরা কি কি পড়বো? সেন্সরি অর্গানসের মধ্যে আমরা আই পড়বো, সেন্সরি অর্গানের মধ্যে আমরা নোজ পড়বো, এর মধ্যে আমরা কান পড়বো, ইয়ার, এর মধ্যে আমরা টাং পড়বো, আর এর মধ্যে আমরা পড়বো স্কিন। ওকে, এই কয়টা জিনিস আমরা পড়বো সেন্সরি অর্গানসের মধ্যে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ওকে, আচ্ছা। 9 নম্বরের মধ্যে আমরা পড়বো হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারে আমরা পড়বো নার্ভাস সিস্টেম, যেটাকে নিয়ে আমরা ব্রেনকে নিয়ে আলোচনা করব। নার্ভাস সিস্টেম মানে বাংলায় বলে স্নায়ুতন্ত্র। আর এই স্নায়ুতন্ত্রের মধ্যে মূল যে পার্টটাকে আমরা পড়বো দ্যাট ইজ ব্রেন, মস্তিষ্কের বিশদ বিবরণ আমরা এখানে পড়ব। 10 নম্বর চ্যাপ্টার আমরা এখানে পড়ব হচ্ছে প্রজননতন্ত্র, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম, বাংলায় বলবো প্রজননতন্ত্র আমরা পড়ব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 11 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো, যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার থেকে, ম্যাক্সিমাম পরীক্ষায় কোনো না কোনো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই। সেটা হচ্ছে হিউম্যান ডিজিজ, মানব রোগ, হিউম্যান ডিজিজেস মানে মানব রোগ, মানব শরীরে যে সমস্ত রোগ টোগগুলো হয় না, সেই মানব রোগ পড়ব। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের জিওলজির টপিকস। এই টপিকসগুলো পড়লে আমাদের জিওলজি কমপ্লিট হয়ে যাবে, এবং এর মধ্যে এগুলোকে কমপ্লিট করলে আমাদের মোটামুটি বায়োলজির 60% কমপ্লিট হয়ে যাবে। 60%, তাহলে আর কি থাকলো বাকি? বোটানি বাকি থাকলো যে 40%। তো বোটানিটা আমরা পড়বো। চলো দেখে নিই বোটানিতে আমরা কি কি পড়তে চলেছি। বোটানিতে খুব অল্প বিষয়বস্তুই রয়েছে। তো বটানিতে আমরা যেটা পড়তে চলেছি, নাম্বার 1 দ্যাট ইজ সেল। আমরা বটানিতে সেল সম্পর্কে পড়ব। নাম্বার 2 বটানিতে আমরা টিস্যুজ সম্পর্কে পড়ব। নাম্বার 3 বটানিতে আমরা জীবের যে ক্লাসিফিকেশন সেটা সম্পর্কে পড়ব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হবে, ক্লাসিফিকেশন অফ লিভিংস, জীবের প্রকারভেদ, এটা পড়বো আমরা। 4 নম্বর পার্ট যেটা আমরা পড়বো এর মধ্যে, সেটা হচ্ছে উদ্ভিদ এবং তাদের গঠন, অর্থাৎ প্লান্টস অ্যান্ড ইটস স্ট্রাকচার্স, এটা পড়বো আমরা।
অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, যেমন করে হিউম্যান ডিজিজ পড়েছি এখানে, তেমনি করে 5 নম্বর পয়েন্টের মধ্যে এখানে আমরা পড়বো হচ্ছে প্লান্ট ডিজিজ। প্লান্ট ডিজিজ, প্লান্ট ডিজিজেস, উদ্ভিদ রোগ। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে ওভারঅল আমাদের বায়োলজির টপিকস। এই টপিকসগুলোকে কমপ্লিট করলে আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এগুলো কি আমি মুছে দেবো এবার? হ্যাঁ, মুছে দিন। বেশ, চলো তাহলে এবার খাতার মধ্যে হেডিং লাগাও যে আমাদের প্রথম চ্যাপ্টার আমরা পড়তে চলেছি। খাতার মধ্যে হেডিং লাগাও, দ্যাট ইজ নিউট্রিশন। নিউট্রিশন, নিউট্রিশন, নিউট্রিশন আমাদের প্রথম চ্যাপ্টার। এর বাংলা হচ্ছে পুষ্টি। ঠিক, পুষ্টি। তো সবার আগে আমি বলবো যে নিউট্রিশন মানে কি, অ্যাকচুয়ালি নিউট্রিশনটা কি। তো সবার প্রথমে এটার আমরা জানার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ নিউট্রিশন। নিউট্রিশনের মিনিংটা কি? আচ্ছা, লাল কালিতে লিখছি, দেখতে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি হয় তাহলে আমি কালি চেঞ্জ করব। না স্যার, লিখুন। আচ্ছা, ওকে, চলো। নিউট্রিশনের মিনিং কি? দেখো, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। পুষ্টি জিনিসটা কি? যা গ্রহণ করলে, যা গ্রহণ করলে একটা, আসলে এভাবে বলবো না, আমি বলবো যে অ্যাকোয়ারিং নিউট্রিয়েন্টস ফ্রম ফুড স্টাফস ইজ কল্ড নিউট্রিশন। হ্যাঁ, আচ্ছা লিখি তারপর বলছি। এর মিনিংটা হচ্ছে অ্যাকোয়ারিং 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 নিউট্রিয়েন্টস from foodstuffs is called nutrition। কি বুঝলে? ফুডস্টাফস থেকে, খাদ্য উপাদান থেকে বা খাদ্যবস্তু থেকে নিউট্রিয়েন্টস গ্রহণ করাটাই নিউট্রিশন। আবার বলো, খাদ্যবস্তু থেকে নিউট্রিয়েন্টস গ্রহণ করাটাই হলো নিউট্রিশন। তাহলে নিউট্রিশন একটা প্রসেস। এই নিউট্রিশন প্রসেসে কি হয় না, নিউট্রিশন প্রসেসে ফুডস্টাফস থেকে নিউট্রিয়েন্টস অ্যাকোয়ার করি আমরা, দ্যাটস অল। তাহলে ফুডস্টাফস থেকে নিউট্রিয়েন্টস কালেক্ট করাটাই হচ্ছে নিউট্রিশন। বোঝা গেল? এখন এই জায়গায় একটা টার্ম উঠে আসলো, নিউট্রিয়েন্টস। দাদা নিউট্রিয়েন্টস কি? আলোচনা তো অবশ্যই হবে, আমরা নিউট্রিয়েন্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, চাপ নেই। তাহলে পুষ্টি মানে এটুকুন বুঝলাম যে খাদ্যবস্তু থেকে, খাদ্য উপাদান থেকে নিউট্রিয়েন্টস গুলোকে কালেক্ট করাটাই হচ্ছে নিউট্রিশন। ওকে, নাও এই জায়গাটা আবার ফিরে আসবো, নিউট্রিয়েন্টসে কি, এটাই আসলে আমাদের মূল চ্যাপ্টার, এটাকে নিয়ে আলোচনা করতে হবে। এবার যদি আমি বলি যে আসলে নিউট্রিশন করার প্রয়োজনীয়তাটা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য নিড অফ নিউট্রিশন। হোয়াট ইজ দ্য নিড অফ নিউট্রিশন? একটা জীবের জন্য নিউট্রিশন কিসের প্রয়োজন? প্রয়োজনটা কি? মনে রাখবে, নিউট্রিশনের কারণেই আমরা এনার্জি পেয়ে থাকি। তাহলে নিডস কি কি? নাম্বার ওয়ান বলতে পারি ফর এনার্জি। এনার্জির জন্য আমরা নিউট্রিশন করে থাকি। নাম্বার টু, ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা নিউট্রিশন করে থাকি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফর ডেইলি, ফর ডেইলি অ্যাক্টিভিটি। ফর ডেইলি অ্যাক্টিভিটি, আমরা যে দৈনিক কর্মচঞ্চল থাকি, আর সেই দৈনিক কর্মচঞ্চলতার জন্য আমাদের নিউট্রিশনের প্রয়োজন আছে। তাহলে সবার প্রথমে জানার চেষ্টা করলাম নিউট্রিশনের মিনিংটা কি, তারপরে জানার চেষ্টা করলাম নিউট্রিশনের প্রয়োজনীয়তাটা কি। ওকে, বুঝছি এটা? ভেরি গুড। এবার আসো
যে নিউট্রিশনের কি কোনো টাইপ হয়? আমরা যদি আমাদের পরিবেশে চোখ দিই তাহলে কি আমরা নিউট্রিশনের কোনো প্রকারভেদ দেখতে পাই? তোমরা বলবে হ্যাঁ, আমরা নিউট্রিশনের প্রকারভেদ দেখতে পাই। কি কি নিউট্রিশনের প্রকারভেদ দেখতে পারো? তাহলে টাইপ সম্পর্কে একটু জেনে নাও। টাইপ অফ নিউট্রিশন, দেখো টাইপ অফ নিউট্রিশনের মধ্যে আমরা 3 ধরনের নিউট্রিশন খেয়াল করি, 3 ধরনের। যারা আমরা মোটামুটি একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করি আমরা, তারা মোটামুটি নিউট্রিশনের যে 3টে টাইপ রয়েছে খেয়াল করবে। একটাকে আমরা বলছি হচ্ছে প্রপার নিউট্রিশন, প্রপার নিউট্রিশন একটাকে বলছি। প্রপার নিউট্রিশন মানে কি? প্রপার নিউট্রিশন মানে যেটাকে আমরা আরো ভালো ভাষায় ব্যালেন্স ডায়েট বলে থাকি। কি বলে থাকি? ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট বলে থাকি। অর্থাৎ আমাদের খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে নিউট্রিয়েন্টস গুলো যদি অ্যাভেলেবেল থাকে। আবার বলছি, ব্যালেন্স ডায়েট কাকে বলে? আমাদের যে খাবার, সেই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে যদি নিউট্রিয়েন্টসগুলোকে পাই। দেখো নিউট্রিয়েন্টসকে যখন আমি ক্লাসিফাই করব, এখনই আমরা ক্লাসিফাই করব, তখন দেখব যে নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশন 2 ভাবে করা যায়। তো যাই হোক, আপাতত ওই জায়গায় না যাই, এটুকুন আমরা বোঝার চেষ্টা করি যে প্রপার নিউট্রিশন মানে হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কাকে বলে? যে খাদ্যবস্তুর মধ্যে বা যে খাদ্য উপাদানগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে নিউট্রিয়েন্টস গুলো থাকে। অর্থাৎ যতটুকুন ফ্যাটের দরকার ততটুকুন ফ্যাট আছে, যতটুকুন কার্বোহাইড্রেটের দরকার ততটুকুন কার্বোহাইড্রেট আছে, যতটুকুন প্রোটিনের দরকার ততটুকুন প্রোটিন আছে, যতটুকুন ভিটামিন মিনারেলসের দরকার ততটুকুন আছে। তো সমস্ত নিউট্রিয়েন্টস গুলো যখন একটা রেশিও মেনটেন করে পর্যাপ্ত পরিমাণে আমাদের খাবারের মধ্যে থাকবে, সেই খাবার যদি আমি খেয়ে থাকি তাহলে আমি বলবো যে আই অ্যাম আন্ডার প্রপার নিউট্রিশন, আমি প্রপার নিউট্রিশনে আছি। তাহলে প্রথম একটা পেলাম নিউট্রিশনের টাইপ, দ্যাট ইজ প্রপার নিউট্রিশন। 2 নম্বর কি? 2 নম্বরটাকে আমরা বলি আন্ডার নিউট্রিশন। কি বলি? আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন মানে কি? যে খাদ্যবস্তুর মধ্যে ব্যালেন্স ডায়েট নেই, অর্থাৎ সমপরিমাণ খাবার সম রেশিওতে নেই, সেটাকে বলা হয় আন্ডার নিউট্রিশন। মানে ল্যাক অফ সাম নিউট্রিয়েন্টস, যার মধ্যে যে খাবারের মধ্যে কিছু কিছু নিউট্রিয়েন্টসের অভাব আছে। যেমন ধরো কোনো একটা বাড়িতে তারা যা ইনকাম করে তাতে তারা দৈনিক মাছ ভাতটা খেতে পারে না, কিন্তু ভাতটা জোটে, আলু সিদ্ধ ভাত তারা দৈনিক খায়। আমার একটা কথা বলো তো, যদি কোনো পরিবার একদিনে শুধু ভাত খেলো, সিদ্ধ ভাত খেলো বা কিছু খেলো, তারা কার্বোহাইড্রেটটা পেলো, ফ্যাট কিছু কিছু পেলো, বাট প্রোটিনটা তো পেলো না। তাহলেই তাদের বলবো আন্ডার নিউট্রিশন বা আন্ডার কি বলবো আমরা? আন্ডার নিউট্রিশন বলবো। ঠিক আছে? তাহলে আন্ডার নিউট্রিশন মানে যেখানে সকল পরিমাণ নিউট্রিয়েন্টস সম রেশিওতে সমপর্যায়ে থাকে না, সেটা আন্ডার নিউট্রিশন। আর 3 নম্বর যেটা সব থেকে খারাপ, যেটা আমরা ওই যে স্ট্রিট চাইল্ড যেগুলো আমরা দেখতে পাই না, যে সমস্ত রাস্তাঘাটে স্টেশনে ফুটপাতে যে সমস্ত মানুষগুলো থাকে, গৃহহীন মানুষ, যাদের সত্যিকারের দিনে 2বার বা 3বার যে খাবার সেটাই ঠিক মতন জোটে না, তাদের জন্য একটা টার্ম ইউজ করা হয়েছে, দ্যাট ইজ ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন। তাহলে ম্যাল নিউট্রিশন মানে কি? ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে ল্যাক অফ অল নিউট্রিয়েন্টস, যাদের খাবারের মধ্যে সকল প্রকারের নিউট্রিয়েন্টসের অভাব, তাদেরকে বলছি ম্যাল নিউট্রিশন। তাহলে নিউট্রিশন 3 প্রকার: প্রপার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন। ওকে, বোঝা গেল এইটুকু? এখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমার ইচ্ছা হচ্ছে ওই জায়গাটা একটু লিখিয়ে দিই। তাহলে এই পর্যন্ত নোট হয়ে গেছে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা নেই? পড়তে পড়তে যদি কখনো মনে হয় যে কোনো কিছু জানবার আছে, বা কোনো কিছু কোয়েরি আছে, অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? আদারওয়াইজ মে আই রাবিট? বুঝবো এটা? ওকে, ভেরি গুড। চলো, এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে
একটা প্রপার নিউট্রিশন মেলদের কত প্রয়োজন, ফিমেলদের কত প্রয়োজন, এইটা কিন্তু জিজ্ঞেস করে। ঠিক, তাহলে তোমরা আমার মতন করে একটা ছক তৈরি করে লিখবে। তোমরা লিখো এরকম করে, খাতার মধ্যে হেডিং লাগাও, মাঝখানে প্রপার নিউট্রিশন। প্রপার নিউট্রিশন, এই প্রপার নিউট্রিশনটাকে এবার আমরা একটা চার্ট বানাবো, চার্টটাকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ার্কিং গ্রুপ, একটা পয়েন্টের নাম দেব ওয়ার্কিং গ্রুপ, এক জায়গায় লিখবো মেল, আর এক জায়গায় লিখবো ফিমেল, মেল ফিমেল। ওকে, চলো কি হয় ভালো করে বুঝি। ওয়ার্কিং গ্রুপের মধ্যে যারা লাইট ওয়ার্ক করে, মানে হালকা পাতলা কাজ যাদের, অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী বলতে পারো, যারা অফিস আদালতে কাজ করে, যাদের কোনো ভারী কাজ নেই, অফিসে যাওয়া বসে বসে কাজ করা, তাদের কাজটা হচ্ছে লাইট ওয়ার্ক। তো যদি কোনো ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা হোক, লাইট ওয়ার্কের সাথে এঙ্গেজ থাকে, তাহলে একজন লাইট ওয়ার্ক করা একজন মেলের জন্য, মনে রাখবে পার ডেতে হিসাব হচ্ছে কিন্তু এটা, হ্যাঁ পার ডের হিসাব লিখছি আমরা। নিউট্রিশন, প্রপার নিউট্রিশন পার ডে। ওকে, সেটা কি? সেটা হচ্ছে যে ব্যক্তি লাইট ওয়ার্ক করে, অফিস ওয়ার্ক করে, তাদের মেলদের জন্য 2000 কিলো ক্যালোরি প্রয়োজন আছে দৈনিক। 2000 কিলো ক্যালোরিজ প্রয়োজন আছে দৈনিক। আর ফিমেলদের ক্ষেত্রে 21,000, 21,000 নয়, 2100, 2100। ওকে, 2100 ছিল এটা, 2100 কিলো ক্যালোরি এর প্রয়োজন হয় মেয়েদের, 2100 কিলো ক্যালোরি এদের প্রয়োজন হবে। ওকে, পার ডের হিসাব। তারপরে দেখো, যারা 8 আওয়ার্সের ওয়ার্কস করে, যারা 8 ঘন্টার মোটামুটি একটু ভারী কাজ করে, 8 আওয়ার্স ওয়ার্ক, সরি 8 আওয়ার্স ওয়ার্ক, যারা 8 ঘন্টার কাজ করে, দৈনিক 8 ঘন্টা কাজ করছে, একটু ভারী কাজ করছে, তাদের জন্য প্রয়োজন হবে পুরুষদের ক্ষেত্রে 3000 কিলো ক্যালোরি, 3000 কিলো ক্যালোরির প্রয়োজন হবে। আর মহিলাদের ক্ষেত্রে 2500 কিলো ক্যালোরির প্রয়োজন হবে, 2500 কিলো ক্যালোরির প্রয়োজন হবে, 2500 কিলো ক্যালোরির প্রয়োজন হবে। ওকে, আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে কিনা লেবার ক্লাস, যারা শ্রমজীবী মানুষ, যারা প্রচন্ড পরিমাণে কষ্ট করে, হেভি ওয়ার্ক যাদের করতে হয়, তার মানে লেবার ক্লাস যারা, তাদের ক্ষেত্রে হয়েছে পুরুষদের ক্ষেত্রে 3500 কিলো ক্যালোরি, 3500 কিলো ক্যালোরি পার ডে প্রয়োজন হবে। আর মহিলাদের ক্ষেত্রে এটা 3000 কিলো ক্যালোরি প্রয়োজন হবে, 3000 কিলো ক্যালোরি প্রয়োজন হবে। এটা, এই চারটাকে একটু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসছে বলে আমি এটা লিখিয়ে দিলাম। ওকে আচ্ছা, এখান থেকে না পরীক্ষায় আর একটা জিনিসও তোমরা দেখবে, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন এই যে কিলো ক্যালোরি বলছি, ক্যালোরি, সো ক্যালোরি ইজ হোয়াট, ক্যালোরি ইজ হোয়াট, ক্যালোরি ইজ দ্য ইউনিট অফ এনার্জি। ক্যালোরি কিসের ইউনিট বলো? ক্যালোরি হচ্ছে এনার্জির ইউনিট। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে এনার্জির এসআই ইউনিট কি, এসআই ইউনিট অফ এনার্জি, এনার্জির এসআই ইউনিট জিজ্ঞেস করে। মনে রাখবে এসআই, এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল, জুল, জুল হচ্ছে এনার্জির এসআই ইউনিট। এবার এসআই এর ফুল ফর্ম কি স্যার? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ মেজারিং অর ইউনিট। ঠিক আছে, এসআই ইউনিট অফ এনার্জিতে এনার্জির ইউনিট হচ্ছে জুল। আচ্ছা, এখান থেকে একটা কনভার্সনও পরীক্ষায় জিজ্ঞেস করতে দেখেছি আমি, তাই লিখে দিচ্ছি। এক ক্যালোরি, এক ক্যালোরি, এক ক্যালোরি মানে কি? এক ক্যালোরি মানে মনে রাখবে, এক ক্যালোরি মানে হচ্ছে 4.8 জুল, 4.8 নয়, 4.2, 4.2 বা 4 অ্যাকচুয়ালি হচ্ছে 4.18 জুল, বা সেটাকে আমরা বলে থাকি 4.2 জুল, 4.18 জুল বা 4.2 জুল আমরা বলে থাকি এক ক্যালোরি সমান। ওকে, আবার যদি এটাকে ভাইস ভার্সা জিজ্ঞেস করে যে 1 জুল মানে কি, অর 1 জুল, 1 জুল মানে মনে রাখবে 0.24 ক্যালোরি,
0.24 ক্যালোরি। হ্যাঁ, 0.24 ক্যালোরি হচ্ছে 1 জুলের সমান। এখান থেকে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, এটা মাথায় রাখবা যে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। ওকে, বা 4.2 জুল মানে হচ্ছে 1 ক্যালোরি। ওকে, এইটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের যে মূল বিষয় নিউট্রিয়েন্টস, সেই নিউট্রিয়েন্টসের আলোচনার মধ্যে ঢুকবো। বাট তার আগে আমরা আরেকটা জিনিস দেখব। কি দেখব দাদা? নিউট্রিশন মানে তুমি বললে যে নিউট্রিশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে জীব কি করে, খাদ্যবস্তু থেকে নিউট্রিয়েন্টস গুলোকে কালেক্ট করে। তাহলে এই খাদ্যবস্তু থেকে নিউট্রিয়েন্টস কালেক্ট করার জন্য মেথডের তো প্রয়োজন আছে। তো সেই মেথডের কি কোনো ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে এখন এক কাজ করো, খাতার মধ্যে হেডিং লাগাও মেথডস অফ নিউট্রিশন, মাঝামাঝি হেডিং লাগাও, মাঝামাঝি হেডিং লাগাও মেথডস অফ নিউট্রিশন। নিউট্রিশনের মেথড সম্পর্কে আমরা এবার দেখব যে কোন কোন মেথডে জীব তার পুষ্টি গ্রহণ করে বা পুষ্টির যে প্রসেস সেটাকে কমপ্লিট করে। আমরা যখন দেখছি নিউট্রিশনের মেথড, তখন আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রিশনের দুটো মেথড আমরা দেখতে পাচ্ছি। দুটো মেথড, একটা দেখতে পাচ্ছি অটোট্রফ, অটোট্রফ, আরেকটা আমরা দেখতে পাচ্ছি হেট্রোট্রফ, হেট্রোট্রফ। অটোট্রফ অ্যান্ড হেট্রোট্রফ। অটো, দেখো ট্রফ কথার অর্থ কি? ট্রফ মানে হচ্ছে টু ইট। ট্রফ কথার অর্থ কি? ট্রফ কথার অর্থ হচ্ছে খাওয়া, ভোজন করা। তো অটোট্রফ মানে যারা স্বভোজী, যারা নিজের খাবার নিজেরা বানিয়ে খায়। আর হেট্রো কথার অর্থ কি? মনে রাখবা, হেট্রো কথার অর্থ হচ্ছে, হেট্রো একটা রুট ওয়ার্ড, হেট্রো কথার অর্থ হচ্ছে আউটার, এক্সটার্নাল হয়েছে। হোমো কথার অর্থ হচ্ছে ইন্টারনাল, আর হেট্রো কথার অর্থ হচ্ছে এক্সটার্নাল। এজন্য হেট্রোজিনাস আর হোমোজিনাস দুটো শব্দ আছে। আচ্ছা, যেহেতু বায়োলজি পড়ছি, বায়োলজির মধ্যে একটা টার্ম আমরা জানতে পারবো, হেট্রোজিনাস সাবস্ট্যান্স, হোমোজিনাস সাবস্ট্যান্স। শুনে রাখো, দেখবে যখন আমাদের কোনো ব্যক্তির ক্যান্সার রোগ হয়েছে কিনা, কর্কট রোগ হয়েছে কিনা, সেটার একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাটাকে বলা হয় বায়োপসি। আমরা জানি তো, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু যে বায়োপসি নামক টেস্টটি কোন রোগের ক্ষেত্রে করা হয়। তো বায়োপসি নামক টেস্টটি করা হয় ক্যান্সার রোগ ফাইন্ড আউট করার জন্য। ঠিক? তো বায়োপসির মাধ্যমে আমরা, আচ্ছা আসলে ক্যান্সার কি জানো তো? মনে রাখবে, ক্যান্সার হচ্ছে এক্সেসিভ ইনক্রিজ অফ সামথিং। আবার বলো, এক্সেসিভ ইনক্রিজ অফ সামথিং। আমি এখানে শুনতে পাচ্ছি না, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমি যখন বলবো রিপিট করতে, তোমরা কিন্তু মাইক অফ করেই রিপিট করবে, মাইক অন করার দরকার নেই, আমার সঙ্গে সঙ্গে বলবে। এতে কি হয়, তোমার সঙ্গে আমার একটা ইন্টারাকশন হচ্ছে। আর এই ইন্টারাকশন যত হবে তত দেখবে পড়াশোনাটা ব্রেনে ঢুকে যাচ্ছে, আলাদা করে বই পড়ার দরকার পড়ছে না। ঠিক আছে না? হ্যাঁ স্যার। এর জন্য যখন আমি যেটা বলবো এটা আমার সঙ্গে সঙ্গে রিপিট করবে। তাহলে আমি যে আলোচনাটা করছিলাম যে ক্যান্সার টেস্ট, ক্যান্সার রোগটি টেস্ট করার জন্য বায়োপসি টেস্ট করা হয়। এই বায়োপসি টেস্টে দেখা হয় যে সেই জায়গাতে যে এক্সেস ইনক্রিজ হয়েছে বা এক্সেস ইনক্রিমেন্ট যে হয়েছে কিছু টিস্যুস, কিছু সেলস, তার সেটা কোন জায়গার, সেটা কি হেট্রোজিনাস টাইপ না হোমোজিনাস টাইপ। যদি রিপোর্টে দেখা যায় যে একটা ব্যক্তির মনে করে একটা টিউমার হয়েছে, সেই টিউমারের মধ্যে যে সাবস্ট্যান্স পাওয়া গেছে সেই সাবস্ট্যান্সগুলো হোমোজিনাস সাবস্ট্যান্স। হোমোজিনাস সাবস্ট্যান্স মানে ওই ব্যক্তির শরীরে যা কিছু আছে তাই দিয়েই ওটা তৈরি হয়েছে, তার মানে হোমোজিনাস সাবস্ট্যান্স। তাহলে আর ওই ব্যক্তির ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তার শরীরে যে সেল আছে, তার শরীরে যে টিস্যু আছে, সেগুলোই ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে নিরাপদ। কিন্তু এই বায়োপসি টেস্ট করে যদি দেখা যায় সেই ব্যক্তির শরীরে হেট্রোজিনাস সাবস্ট্যান্সের ইনক্রিমেন্ট হয়েছে,
তাহলে ডাক্তারবাবু তাকে বলেন তোমার চিন্তার কারণ আছে, কারণ তোমার শরীরে হেট্রোজিনাস সাবস্ট্যান্সের ইনক্রিমেন্ট হয়েছে। হেট্রোজিনাস সাবস্ট্যান্স মানে বাইরে থেকে যেটা এসছে, এক্সটার্নাল সোর্স থেকে যেটা এসছে। তাহলে এই শব্দটাকে বোঝানোর জন্য এতটুকুন আলোচনা করলাম। তাহলে ট্রফ শব্দের অর্থ হচ্ছে টু ইট, মানে ভোজন করা, খাওয়া। তাহলে নিউট্রিশনের দুটো পদ্ধতি, দুটো মেথড, একটা হচ্ছে অটোট্রফি আর একটা হচ্ছে হেট্রোট্রফি। অটোট্রফিতে কি হয়, যে জীব নিজের খাবার নিজেরাই তৈরি করে নেয়, আবার বলো, এটাকে আমরা বলবো স্বভোজী। স্বভোজী, যে জীব নিজের খাবার নিজেই তৈরি করে নেয়, দ্যাট ইজ অটোট্রফ। আর হেট্রোট্রফ মানে, হেট্রো মানে বুঝতে পারছি এক্সটার্নাল, যারা নিজের নিউট্রিশনের জন্য বাইরের কিছু সাবস্টেন্সের উপরে নির্ভর করে থাকে, যেমন মানুষ। মানুষ একটা হেট্রোট্রফ, আর উদ্ভিদ সেটা একটা অটোট্রফ, কারণ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, আর মানুষ নিজের খাবারের জন্য উদ্ভিদের ওপরে বা উদ্ভিদ যারা খেয়ে বেঁচে থাকে তাদের উপরে নির্ভরশীল। বোঝা গেল? তার মানে এটাকে বলবো পরভোজী। বোঝা যাচ্ছে তো সবাই, নাকি একটু বলো দেখি, কঠিন লাগছে না তো বিষয়গুলো? মজা পাচ্ছ তো? একদম। হ্যাঁ, মজা পাওয়াটাই কথা। তাহলে অটোট্রফ মানে হচ্ছে স্বভোজী, যারা নিজের খাবার নিজেরা বানায়, আর হেট্রোট্রফ মানে পরভোজী, যারা নিজের খাবারের জন্য অন্যের উপরে ডিপেন্ড করে থাকে। তাহলে অটোট্রফের মধ্যে কি লিখবো আমরা? অটোট্রফের মধ্যে লিখবো হচ্ছে সেলফ মেড ফুড। লিখো সেলফ মেড ফুড, যারা নিজের খাবার নিজেরা তৈরি করে। কিসের মাধ্যমে? এই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। অটোট্রফিক যারা, তাদের খাবার তারা নিজেরা তৈরি করে কিসের মাধ্যমে? বাই ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের মাধ্যমে, অর্থাৎ অর্থাৎ সালোক সংশ্লেষের মাধ্যমে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে, তাহলে অটোট্রফ। তাহলে এর এক্সাম্পল কারা? এর এক্সাম্পল হচ্ছে অল প্লান্টস কিংডমস, তাই না? প্লান্ট কিংডমস, উদ্ভিদ জগৎ, প্লান্ট কিংডমস, উদ্ভিদ জগৎ এরা। ওকে। আর হেটেরোট্রফ মানে কি? হেটেরোট্রফ মানে হচ্ছে যারা খাবারের জন্য অন্যের উপরে ডিপেন্ড করে থাকে, অর্থাৎ ডিপেন্ডস অন আদার ফর ফুড, যারা খাবারের জন্য অন্যের উপরে ডিপেন্ড করে থাকে তারা। এবং মনে রাখবো, হেটেরোট্রফ যারা, তারা ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে না, অর্থাৎ ডু নট টেক পার্ট ইন ফটোসিনথেসিস। এরা ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে না। ওকে। তাহলে এদের এক্সাম্পলে কারা পড়বে? এদের এক্সাম্পলে পড়বে অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডম, প্রাণী জগৎ, অ্যানিমাল কিংডম। ওকে, অ্যানিমাল কিংডম। তাহলে প্রাণী জগৎ হেটেরোট্রফ, উদ্ভিদ জগৎ অটোট্রফ। খুব সহজ কথা, হলো কি না? আচ্ছা, এবার এখানে যখন ফটোসিনথেসিস কথাটা এসছে, ফটোসিনথেসিসটাকে একটুখানি পড়িয়ে দিই, ঠিক আছে? তাহলে এটাকে কি মুছবো এবার? এটা মুছবো? বেশ, আমরা ফটোসিনথেসিসটাকে এখন একটু পড়বো। দেখো, বেশ শোনো, আমরা পড়তে পড়তে তো ডিটেলসে সমস্ত কিছু কমপ্লিট করব, কিন্তু দুটো জিনিস বলি। ফটোসিনথেসিস আর সেলুলার রেসপিরেশন। আচ্ছা, আগে ফটোসিনথেসিসটা পড়ি, তারপর এটা বলছি। ওকে, চলো খাতার মধ্যে সবাই হেডিং লাগাও, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, এটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, কিন্তু কোথায় গিয়ে পড়বো? বোটানিতে গিয়ে পড়বো। ঠিক, এখানে পড়াচ্ছি কেন? কারণ টার্মটা যেহেতু চলে আসলো, এটা আমাদের নিউট্রিশনের ক্ষেত্রে বা রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে এটা আমার প্রয়োজন পড়বে, সেই জন্য আমরা এটা করছি। বুঝেছো? কারণ এটার সাথে আমি ওই রেসপিরেটরি সিস্টেমের একটুখানি রেসপিরেশনের সাথে একটুখানি তুলনা করবো একটু পরে। তাহলে ফটোসিনথেসিস হেডিং লাগিয়েছি, বাংলাতে যারা লিখবো সালোক সংশ্লেষ লিখবো, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে তো এটুকুন বলবো যে ফটোসিনথেসিস এর পারফরমেন্সটা কোথায় হয়। সবার প্রথমে বলবো যে পারফরমেন্সটা হয় হচ্ছে লিফ, পাতাতে হয়। পাতার কোথায় হয়? পাতার ক্লোরোফিলে হয়। পাতার কোথায় হয়? ক্লোরোফিল, ক্লোরোফিলে হয়, পাতার ক্লোরোফিলে হয়। পাতার ক্লোরোফিলের কোথায় হয়? পাতার, আচ্ছা,
পাতার ক্লোরোফিলে হয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই ক্লোরোফিল কে আবিষ্কার করেছেন, পরীক্ষা জিজ্ঞেস করে কিন্তু মনে রাখবা যে ক্লোরোফিল ইজ ডিসকভার্ড বাই স্যার সিম্পার। স্যার সিম্পার ক্লোরোফিল আবিষ্কার করেছেন, ঠিক আছে। ক্লোরোফিল দেখতে কেমন হয়? ইট ইজ গ্রিন ইন কালার। এটি দেখতে হচ্ছে সবুজ হয়। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে উদ্ভিদের পাতার রং সবুজ হয় কেন? ক্লোরোফিল থাকে বলে। প্রশ্ন এটাও করা হয় যে ক্লোরোফিলের রং সবুজ কেন? তাহলে ক্লোরোফিলের রং সবুজ হচ্ছে একটা কারণে, মনে রাখবা ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। তাহলে ইট ইজ গ্রিন ইন কালার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ, এখানেই কন্টিনিউ করো, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে ক্লোরোফিল সবুজ হয়, আর ক্লোরোফিলের উপস্থিতিতে পাতা সবুজ হয়। মনে রাখবে উদ্ভিদের পাতা যখন ধীরে ধীরে ম্যাগনেসিয়াম শেষ হয়ে যায় তখন উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, সবুজ থেকে হলুদ হয়, আর তখন সেই পাতা ঝরে পড়ে যায়, ঠিক আছে। ওকে, এবার আসো ফটোসিনথেসিস। এই প্রক্রিয়াটা মানে কি? সালোক সংশ্লেষ মানে আলোক সংশ্লেষ, অর্থাৎ দুটো কম্পাউন্ডকে যখন আলোর সাথে মেশানো হবে তখন একটা সংশ্লেষণ হবে, তখন একটা সিনথেসিস হবে, আর সেটাই হচ্ছে আলটিমেটলি ফটোসিনথেসিস। আচ্ছা, এই ফটোসিনথেসিসের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? নেসেসারি এলিমেন্ট, যারা ইংরেজিতে লিখবে নেসেসারি এলিমেন্টস। তাহলে প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? এক নাম্বার লিখবো হচ্ছে CO2। সবার প্রথমে আমায় ফটোসিনথেসিসের জন্য CO2 প্রয়োজন পড়বে। নাম্বার 2 আমার আর কি প্রয়োজন পড়বে? আমার আর প্রয়োজন পড়বে হচ্ছে ওয়াটার অ্যান্ড মিনারেলস পড়বে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হোয়াট? সানলাইটের প্রয়োজন পড়বে। তাহলে ফটোসিনথেসিস করবার জন্য আমাদের তিনটি জিনিসের মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে এক্সটার্নাল সোর্স হিসেবে, দ্যাট ইজ CO2, ওয়াটার অ্যান্ড মিনারেলস আর সানলাইট। আর ইন্টারনাল নেসেসারি যেটা রয়েছে সেটা কে ফুলফিল করবে? ক্লোরোফিল ফুলফিল করবে। ওকে, বেশ। এটা যখন বলছি তখন আমাদের অ্যাটমসফিয়ারের দিকে একটু নজর দিতে হবে। দেখো, যখন আমার মাথায় যা আসছে আমি সেটাই তোমাদেরকে নোট করিয়ে দিচ্ছি, কারণ CO2 নিয়ে আলোচনা করছি, তাহলে অ্যাটমসফিয়ারটা একটু ঘুরে আসি। আমরা যখন অ্যাটমসফিয়ার দেখছি, আমাদের বায়ুমণ্ডল যখন আমি দেখছি, তখন দেখছি বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন নামক গ্যাসটি, অর্থাৎ N2, এই নাইট্রোজেন নামক গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে, 78%। তারপর যখন আমি অক্সিজেনকে আমি দেখছি যেটা 21% রয়েছে। আর যখন আমি CO2-র কথা বলছি, এই CO2 রয়েছে হচ্ছে 0.03%। একবার ভেবে দেখো তো, পরিবেশে এই 0.03% কার্বন ডাইঅক্সাইড রয়েছে বলেই এত গরম আমাদের এই পৃথিবী। যদি এটা 1% হতো তাহলে কি হতো? হ্যাঁ, আচ্ছা, সূর্যর পাশেই, একদম সূর্যের পরে আমাদের যদি সৌরজগৎ দেখি, সবার প্রথম গ্রহটার নাম বলো তো? মার্কিউরি। তারপরে ভিনাস, তারপর আর্থ, এন্ড তারপর মার্স, এই তো? বেশ। এইবার কথা হচ্ছে যে সূর্যের কাছাকাছি যেহেতু মার্কিউরি আছে, তাহলে উষ্ণতম গ্রহ তো মার্কিউরি হওয়া উচিত ছিল, তাই না? যেহেতু সে সূর্যের কাছাকাছি। কিন্তু আমাদের সৌরজগতে উষ্ণতম গ্রহ হচ্ছে কে? ভিনাস। কেন হলো এমনটা? সূর্যের কাছাকাছি, হ্যাঁ একদমই তাই, সূর্যের কাছাকাছি বুধ রয়েছে, মার্কিউরি রয়েছে, অথচ মার্কিউরি কিন্তু উষ্ণতম গ্রহ নয়। উষ্ণতম গ্রহ তার পরের জন ভিনাস।
কেন হলো এমনটা? কারণ মনে রাখবে ভিনাসের মধ্যে সব থেকে বেশি এলিমেন্ট যেটা পাওয়া যায় দ্যাট ইজ CO2। ভিনাসের যে ক্লাউডগুলো আমরা দেখি সেটা CO2 ক্লাউড। CO2 আলটিমেটলি কি করে শুনে রাখো। CO2 পৃথিবীতে যে সোলার ইনসুলেশন হয়, কি হয়? সোলার ইনসুলেশন, অর্থাৎ সূর্যের যে তাপ, সূর্যের যে আলো পৃথিবী পৃষ্ঠে আসে সেটা আবার ব্যাক করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেই আলোটাকে ধরে রাখে, ব্যাক করতে দেয় না। তাহলে যে গ্রহের মধ্যে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকবে সে ওই সোলার ইনসুলেশনটাকে না আর বাইরে বের করতে দিবে না, যার কারণে আস্তে 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 ওর মধ্যে হিট তৈরি হবে, হিট জেনারেট হবে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ CO2। এই কারণেই, কারণ CO2 যত বাড়তে থাকবে ততই যে সানের আর্থ যে সোলার ইনসুলেশনটা করছে সেটা এক্সেসিভ হবে, ধীরে 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 পৃথিবী গরম হয়ে উঠবে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডকে আমাদের বায়ুমণ্ডলে কন্ট্রোল করতে হবে। কিভাবে? গাছ লাগিয়ে। কারণ কার্বন ডাইঅক্সাইডকে ইউটিলাইজ করতে পারবে একমাত্র গাছ। গাছ কার্বন ডাইঅক্সাইড দেবে, অক্সিজেন দেবে। খুব সুন্দর প্রসেস একটা রয়েছে। আচ্ছা, গেল এটা। আর কি? হ্যাঁ, তাহলে ফটোসিনথেসিসে আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি পেলাম? CO2, ওয়াটার অ্যান্ড মিনারেলস আর সানলাইট। ঠিক আছে, আমি কি কিছু বলবো বলে বলছিলাম? আমার মনে হচ্ছে আমি কিছু একটা বলতে চাইছিলাম। ওকে, ছেড়ে দাও। চলো এবার এটাকে আমরা একটুখানি এটা একটু ডিসকাশন করি এটাকে। আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট লিখিয়ে দিই যা যা মনে আসছে। সবার আগে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন, এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করে। সো লেখো, অক্সিজেন ডিসকভার্ড বাই, oxygen is discovered by Priestley. Priestley, P-R-I-S-T-L-Y, L-E-Y, হ্যাঁ, L-E-Y, Priestley। ঠিক আছে, তারপর লেখো কার্বন ডাইঅক্সাইডকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি আর একটা বলতে দেখি। ওই যে দৈনন্দিন জীবনের বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। কার্বন ডাইঅক্সাইডের ইউজ আমরা কোথায় করি? মনে রাখবে কার্বন ডাইঅক্সাইডের ইউজ আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে করে থাকি। কোল্ড ড্রিঙ্কস, যে সমস্ত ঠান্ডা পানীয় আছে, সফট ড্রিঙ্কস যেটাকে বলি, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে করে থাকি। আর কোথায় করি? ফায়ার এক্সটিংগুইশার হিসাবে, আগুন নেভাতে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে থাকি। অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করে থাকি CO2। ঠিক আছে, আর মনে রাখবে CO2 is the main cause of the greenhouse effect, and the world countries একটা ট্রিটি সাইন করেছে, সেই ট্রিটিটাকে আমরা বলি হচ্ছে কিয়োটো প্রোটোকল। এই শোনো, প্রোটোকলগুলোকে একটুখানি লিখে দিই, দাঁড়াও, প্রোটোকলগুলোকে একটু লিখে দিই, 1 মিনিট। এটাকে মুছে দেবো কি এই পর্যন্ত যা নোট হয়েছে? ওকে, বেশ। দেখো, আমাদের গ্রিন হাউসের মেইন কজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এভাবে লেখো যে CO2 ইজ দ্য মেইন কজ, CO2 is the main cause of greenhouse effect. গ্রিনহাউস এফেক্ট, গ্রিনহাউস এফেক্টের মূল কারণই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। and the world countries and the world countries have signed a treaty to protect global warming is called a Kyoto Protocol. কিয়োটো প্রোটোকল। তাহলে কিয়োটো প্রোটোকল পরীক্ষায় জিজ্ঞেস করবে যে কিয়োটো প্রোটোকলটা কিসের জন্য। তাহলে কিয়োটো প্রোটোকলটা কিসের জন্য? ফর
গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্টের জন্য যে ট্রিটি, সেই ট্রিটিকে বলা হয় কিয়োটো প্রোটোকল। আরেকটা প্রোটোকলের কথা মনে পড়ছে, মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকলটা কি? দেখো, আমাদের যে ওজোন লেয়ার রয়েছে না স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে মাঝামাঝি বরাবর যে ওজোন লেয়ারটা রয়েছে না, সেই ওজোন লেয়ারের যাতে ক্ষয় না হয়, ওজোন লেয়ারের যাতে ক্ষয় না হয়, সেই কারণে মন্ট্রিয়াল প্রোটোকল সাইন করা হয়েছে। মনে রাখবে, এটা সাইন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার, OZONE, ওজোন, LAYER, ওজোন লেয়ার। ওজোন লেয়ারের প্রোটেকশনের জন্য মন্ট্রিয়াল প্রোটোকল সাইন করা হয়েছে, আর কিয়োটো প্রোটোকল সাইন করা হয়েছে গ্রিনহাউস এফেক্টসের জন্য। এটা মনে রাখবে। আচ্ছা, ওজোনের কথা যখন বলছি, ওজোনের সংকেত হচ্ছে O3, ওজোনের সংকেত হচ্ছে O3, আর অক্সিজেনের সংকেত হচ্ছে যেমন O2, আর তেমনি ওজোনের সংকেত হচ্ছে O3। আচ্ছা, আর কি বলবো, হ্যাঁ, এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করে যে ওজোনের গন্ধ কেমন। হ্যাঁ, দ্য স্মেল অফ ওজোন, ওজোন গ্যাসের যে গন্ধ, সেটা কিসের মতন বলো তো? পচা মাছের মতো, লাইক রটেন ফিশ, পচা মাছের মতন গন্ধ হচ্ছে ওজোন গ্যাসের। ওকে, আচ্ছা, আর একটা প্রোটোকলের কথা বলি আমি। একটা প্রোটোকল আছে, কি বলে ওটা প্রোটোকলটা, মানে অ্যাকচুয়ালি দুটো প্রোটোকল, একটা নয়, সেটা হচ্ছে কার্টিজেনা প্রোটোকল। হ্যাঁ, কার্টিজেনা প্রোটোকল। আর এর সাথে আর একটা প্রোটোকলকে মনে রাখবে, ন্যাগোয়া প্রোটোকল। ন্যাগোয়া প্রোটোকল। এই দুটো প্রোটোকল, অর্থাৎ কার্টিজেনা, CARTEGENA, কার্টিজেনা প্রোটোকল, আর একটা হচ্ছে ন্যাগোয়া প্রোটোকল। এই দুটো প্রোটোকলই ইজ রিলেটেড টু বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য। বাংলায় বলবো জীববৈচিত্র্যের সাথে রিলেটেড, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটির সাথে রিলেটেড। কার্টিজেনা প্রোটোকল অ্যান্ড ন্যাগোয়া প্রোটোকল, বায়োডাইভার্সিটি। ওকে, বায়োডাইভার্সিটি। আচ্ছা, এখান থেকে বায়োডাইভার্সিটির কথা যখন বললাম, বায়োডাইভার্সিটি মানে কি? দেখো, বায়োডাইভার্সিটি মানে এই আমাদের চারিপাশেই তাকিয়ে দেখো, আমাদের এই পরিবেশে প্রত্যেকটা জীব যাতে তার জীবন রক্ষা করতে পারে, বা তার যে ফ্যামিলি সেটাকে যাতে রক্ষা করতে পারে, তার জন্য একটা উপযুক্ত পরিবেশ নির্মাণ করা, সেটাকেই বলা হয় বায়োডাইভার্সিটি। যার মধ্যে বিভিন্ন ধরনের জীব, যা এই প্রকৃতি মায়ের সৃষ্টি, প্রত্যেকেই ভগবানের সৃষ্টি, তারা যাতে সবাই ঠিকঠাক করে থাকতে পারে, এটাই হচ্ছে, এটাকে কন্ট্রোল করার জন্য দুটো প্রোটোকলের কথা বললাম, কার্টিজেনা প্রোটোকল আর ন্যাগোয়া প্রোটোকল ইজ রিলেটেড টু বায়োডাইভার্সিটি। আচ্ছা, এখানে আর একটা কথা মনে পড়ছে, সেটা হলো ইনস্টিংক্ট অ্যানিমালস। হ্যাঁ, ইনস্টিংক্ট অ্যানিমালস, যেগুলো ইনস্টিংক্ট অ্যানিমালস, এদেরকে আমরা কোথায় লিস্টেড করি? কোথায় লিস্টেড করি বলতে পারো? মানে বাংলায় বলবো বিলুপ্ত প্রাণী। ইয়েস, বিলুপ্ত প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে এই পৃথিবী থেকে, যারা এই পৃথিবীতে এখন আর নেই, তো সেই ইনস্টিংক্ট অ্যানিমালদেরকে আমরা লিস্টেড করি হচ্ছে রেড ডেটা বুকের মধ্যে, RDBর মধ্যে, রেড ডেটা বুকের মধ্যে, মনে রাখবে। এবার প্রশ্ন এটাও জিজ্ঞেস করেছে, আমি নিজে দেখেছি, যে সেটা হলো যে রেড ডেটা বুক কারা পাবলিশ করে, এটা একটা প্রশ্ন। কিন্তু রেড ডেটা বুক is published by IUCN এর ফুল ফর্ম কি? IUCN এর ফুল ফর্ম হচ্ছে
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, লিখে রাখো, ফুল ফর্মটাও জিজ্ঞেস করতে পারে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এই হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN। এই IUCN দ্বারা কিন্তু রেড ডেটা বুকটা মেইনটেন্ড অ্যান্ড পাবলিশড হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে বায়োডাইভার্সিটির আরেকটা রিলেটেড পয়েন্ট মনে পড়লো, দ্যাট ইজ বড। বলতো বড এর উচিত মাত্রা কত? বড এর উচিত মাত্রা কত, এই প্রশ্নটা আমি করলাম। মনে রাখবা বড এর উচিত মাত্রা হচ্ছে 6%। ওকে, 6%। অর্থাৎ বড মানে কি? বড মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডকে বলা হয় বড, ঠিক আছে? আর বড মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা যে জলাশয়গুলো দেখি, সেই জলাশয়টা জলজ প্রাণীদের জন্য উপযুক্ত কিনা সেটাকেই পরিমাপ করা হয় বডের মাধ্যমে, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মাধ্যমে। মনে রাখবে, জলে উপস্থিত অক্সিজেনের উচিত মাত্রা হচ্ছে 6%, অর্থাৎ জলে 6%-এর নিচে অক্সিজেন গেলে সেটাতে আর জলজ প্রাণীর বসবাসের যোগ্য থাকে না। তাহলে এটা বাংলায় মনে রাখার জন্য লিখে রাখো, জলে উপস্থিত অক্সিজেনের উচিত মাত্রা সেটা কত আমরা লিখেছি এখানে, দ্যাট ইজ 6%। ওকে, আচ্ছা। আর 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 এই শোনো, আরেকটা পয়েন্ট মনে পড়েছে, দেখো, গ্রিন মাফলার, গ্রিন মাফলার, MOUFLER, গ্রিন মাফলার। বলো তো দেখি, গ্রিন মাফলার কথাটি কিসের সাথে রিলেটেড? গ্রিন মাফলার কথাটি কিসের সাথে রিলেটেড? আচ্ছা, মাফলার মানে কি? মাফলার আমরা চিনি, সেটা কি শব্দ দূষণ? হ্যাঁ একদমই তাই। মাফলার কথাটা আমরা তো জানি, তো এটা মনে রাখার জন্য বলছি। মাফলার আমরা শীতকালে ব্যবহার করি না, কান ঢাকার জন্য। তো গ্রিন মাফলার মানে রাখবে, গ্রিন মাফলার ইজ রিলেটেড টু সাউন্ড পলিউশন। ইট ইজ রিলেটেড টু সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। গ্রিন মাফলার ইজ রিলেটেড টু সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। ওকে, আচ্ছা। তাহলে আজকে আমি আর না করি, আমি ঠাকুরনগর যাব এখন, ঠাকুরনগর বেরোবো এখন। তোমরা কেউ ঠাকুরনগর চেনো? হ্যাঁ স্যার, আমার বাড়ি মানে আমিও যাই স্যার, রোববার যাবো, হবে না। হ্যাঁ, ঠাকুরনগর মানে আমি মতুয়া কমিউনিটিতে বিলং করি, আমি ঠাকুরনগর যাব। ঠাকুরনগরে কালকে বারুণী স্নান আছে, এই জন্য এখন বেরোবো। তাহলে আজকে আমি ক্লাসটাকে আজকে তাড়াতাড়ি শেষ করছি, হ্যাঁ? আচ্ছা স্যার। তাহলে আজকে আমরা নেক্সট ফটোসিনথেসিস পড়তে চাইলাম, আজকে আর হলো না, নেক্সট পড়বো। কিন্তু দেখো ভাই, আমি আবার বলছি তোমাদের, আমি এখানে যা যা কিছু নোট করাচ্ছি, যা যা কিছু লেখাচ্ছি, মনে রাখবা এর বাইরে প্রশ্ন হয় না, হ্যাঁ? ইউ ক্যান ফাইন্ড ইট। সো যা নোট দেওয়া হচ্ছে, এই নোটগুলোকে সুন্দর করে খাতায় তোলা এবং একটু একটু করে চোখ বুলিয়ে নেওয়া। তো যাই হোক, আজকে স্যার তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এটা একটু বলো দেখি। বলছি দাদা, হ্যাঁ বলো। এই মানে যে সাবজেক্ট গুলো আপনি করাবেন এটা কি নভেম্বরের মধ্যে কমপ্লিট হতে পারে? আমি তো চেষ্টা করছি অন্তত মাস 6-এর মধ্যে কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? হ্যাঁ, 6 মাসের মধ্যে নভেম্বরে কমপ্লিট কোনো করে কি দেওয়ার। কারণ এক্সাম কি আছে? বলো তো, তোমাদের সপ্তাহে কদিন ক্লাস করছে একবার ভেবে দেখেছো? হ্যাঁ 3 দিন, 3 দিন, একদিন পরীক্ষা নিচ্ছে না। হ্যাঁ, তাহলে সপ্তাহে স্যার। 4 দিন কিন্তু তোমাদের আমি দিচ্ছি। সো হ্যাঁ। ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি 6 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দিব, মেন্স সহ, শুধু প্রিলিমস নয়, মেন্স সহ। প্রিলিমসের জন্য তোমাদের না মজার সিরিজ লেখাবো আমি, মজা পাবে তোমরা, ঠিক আছে? MCQs এর সিরিজ লেখাবো আমি, কিন্তু PDF দেবো না ভাই, আবার বলছি। যাদের মনে হয় ঠিক আছে পড়বে, না হ্যাঁ পড়বে দাদা না ঠিক পড়বে, আছে, আমরা কিন্তু PDF দেবো আমি, সব লেখাবো। কারণ এই যখন নোট ডাউন তোমরা করবো। ঘন্টা দুয়েক বসে বসে লিখবে না, আমার কথা শুনবে আর লিখবে, তখন দেখবে যে অলরেডি পড়াটা মুখস্থ হয়ে গেল। তো যাই হোক, আজকে ক্লাসটা করে কি ভালো লেগেছে? বোরিং ফিল হয়েছে নাকি, না মজা পেয়েছো সেটা বলো।
না না ভালো লেগেছে হ্যাঁ দাদা, খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ দারুণ এভরিওয়ান। দারুণ। সবাই খুব বলছি খুব স্যার, ভালো থেকো। হ্যাঁ বলো। হ্যাঁ, ও বলছি আরেকটা স্যার, কথা বলে দিই, তোমাদের ইংলিশ ম্যাথের ক্লাসটাও এর সাথে চলে আসছে, তার টাইমিংটা আমি পরে জানিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ঠিক বলছি দাদা স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম যে রেকর্ডেড ক্লাসগুলো লাগতো, ওগুলো হ্যাঁ অবশ্যই থাকলে পাবে। ভালো হতো। আজকে যেহেতু রেকর্ডেড ক্লাসটা পাবে না, আমি কালকে বাড়ি ফিরে রেকর্ডেড ক্লাসটা দেবো। আমি যেহেতু এখনই বেরিয়ে হ্যাঁ, যাব, আগের আজকের দিনেরটা ক্লাসটা, প্লাস আজকেরটা। হ্যাঁ হ্যাঁ ওটা আগের দিনেরটা গ্রুপে দেওয়া আছে, যারা গ্রুপে শুরু থেকে আছো তারা একবার দিয়ে দিও তো, ওইটা আর একবার হ্যাঁ, পোস্ট করে দিও তো। ওই গ্রুপে আমি দিনটা তো আছি একটা কিন্তু ওখানে। ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, জাস্ট ওই দিন আমি হ্যাঁ, দেখিয়েছিলাম যে ইতিহাসটাকে কিভাবে পড়বো আমরা, জাস্ট হুম হুম। টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর কি। যাই হোক, তো ঠিক আছে, আজকে শেষ করছি, ভালো থেকো সবাই।